আপনি কি দীর্ঘদিন যাবৎ কানাডার ওয়ার্ক পারমিট নিয়ে ভাবছেন? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। কারণ এই ভিডিওতে কানাডার ওয়ার্ক পারমিট সম্পর্কে বেশ কিছু আপডেট নিয়ে আলোচনা করা হয়েছে, যা আপনাকে কানাডার ওয়ার্ক পারমিট পাইয়ে দিতে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। এছাড়াও থাকবে ব্যাংক স্টেটমেন্টে কত টাকা থাকা প্রয়োজন, এজেন্সির মাধ্যমে আবেদন করবেন নাকি নিজে নিজে আবেদন করবেন তার সঠিক পরামর্শ, ভিসার ধরন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হতে পারে, পিআর পাওয়ার সম্ভাবনা এবং প্রক্রিয়া সম্পর্কে তথ্য, খরচ ও সময়সীমা কেমন প্রয়োজন হতে পারে তার তথ্য। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যাতে কোনো বিষয় মিস না করেন। 2026 সালে যারা কানাডার ওয়ার্ক পারমিট নিয়ে যেতে যাচ্ছেন তাদের জন্য সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। বর্তমানে কানাডা সরকার তাদের টেম্পোরারি ফরেন্সিক ওয়ার্ক প্রোগ্রাম বা TFWFP এবং LMIA বা লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট প্রক্রিয়ায় বেশ কিছু বড় পরিবর্তন এনেছেন, যা 1 এপ্রিল 2026 থেকে কার্যকর করা হয়েছে। নতুন নিয়মে নিয়োগকর্তাদের কোনো বিদেশি কর্মী নিয়োগের আগে এখন আগের চেয়ে দ্বিগুণ সময় অর্থাৎ টানা 8 সপ্তাহ স্থানীয়ভাবে চাকরির বিজ্ঞাপন দিতে হবে। এর মূল উদ্দেশ্য হলো কানাডার স্থানীয় তরুণ এবং স্থায়ী বাসিন্দাদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া। তবে আসার কথা হলো স্বাস্থ্যসেবা এবং কৃষি খাতের মতো জরুরি পেশাগুলোর জন্য কানাডার সরকার ফাস্ট ট্র্যাক বা দ্রুততম প্রসেসিং ব্যবস্থা চালু রেখেছে, যার মাধ্যমে যোগ্য প্রার্থীরা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ভিসা পেতে পারে। এছাড়া যারা ইতিমধ্যে কানাডায় স্টুডেন্ট ভিসায় আছেন তাদের জন্য ইন্টার্নশিপ বা কো-আপ কাজের জন্য আর আলাদা করে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হচ্ছে না। তবে যারা বাংলাদেশ থেকে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য সবচেয়ে বড় পরামর্শ হলো অবশ্যই নিশ্চিত হতে হবে যে আপনার জব অফারটি একটি ভ্যালিড LMIA ভিত্তিক এবং আপনার নিয়োগকর্তা কানাডা সরকারের নতুন নিয়ম মেনে বিজ্ঞাপন দিচ্ছেন। কানাডা বর্তমানে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে কর্মরত অস্থায়ী কর্মীদের জন্য স্থায়ী হওয়ার সুযোগ টিআর থেকে পিআর বৃদ্ধি হচ্ছে, তাই বড় শহরের বাইরে কাজের সুযোগ খুঁজলে দীর্ঘমেয়াদে স্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মনে রাখবেন, কোনো প্রকার ভিজিট বিষয়ে গিয়ে সরাসরি ওয়ার্ক পারমিটে পরিবর্তনের সুযোগ এখন অত্যন্ত জটিল হয়ে পড়েছে, তাই বৈধ ওয়ার্ক পারমিট নিশ্চিত করলেই অগ্রসর হওয়া নিরাপদ। কানাডায় কাজের বিষয়ে আবেদনের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট এবং আর্থিক সক্ষমতা প্রমাণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি। মূলত এর মাধ্যমে কানাডিয়ান ইমিগ্রেশন কর্মকর্তাদের IRCC তাদেরকে নিশ্চিত করতে হয় যে আপনার নিজের এবং আপনার সাথে থাকা পরিবারের সদস্যরা যদি যান তাদের অন্তত প্রথম 1 বছরে থাকা খাওয়ার খরচ বহনের সমর্থন আছে আপনার। যদিও ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনার একটি নিশ্চিত বেতন বা জব অফার থাকে, তবুও দেশটিতে সেটেল হওয়ার জন্য প্রাথমিক খরচ হিসেবে একটি নির্দিষ্ট পরিমাণের অর্থ আপনার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে থাকা বাধ্যতামূলক। এই অর্থ কেবল আপনার ভিসা পাওয়ার জন্য নয়, বরং বিমান টিকিট, বাসা ভাড়া, দৈনিক খরচের সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজন হয়। সাধারণত বিগত 4 থেকে 6 মাসের একটি স্বচ্ছ এবং নিয়মিত ট্রানজ্যাকশন সম্মিলিত ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। অনেক সময় আবেদনকারী শেষ মুহূর্তে বড় অঙ্কের একটি টাকার অ্যামাউন্ট জমা দেয় বা দেখান, যাকে ইমিগ্রেশন ভাষায় ফান্ডস ইনজেকশন বলা হয়। এটি ভিসা রিজেক্ট হওয়ার একটি বড় কারণ। আপনার অ্যাকাউন্টে টাকাগুলো কিভাবে এসেছে তার সুস্পষ্ট উৎস এবং সোর্স অফ ফান্ড, যেমন বেতন, ব্যবসার আয়, জমি বিক্রি বা সঞ্চয়পত্র প্রমাণের প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনাকে স্পন্সর করে, তবে তাদের সাথে আপনার সম্পর্কের আইনি দলিল এবং তাদের আর্থিক সচ্ছলতার প্রমাণ যুক্ত করতে হবে। একটি পরিষ্কার এবং নিয়মতান্ত্রিক আর্থিক প্রোফাইল আপনার আবেদনের বিশ্বস্ততা বহুগুণ বাড়িয়ে দেয়। আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে যা যা প্রয়োজন হতে পারে তা হচ্ছে বিগত 6 মাসের অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, স্থাবর সম্পত্তির দলিল বা ভ্যালিড রিপোর্ট যদি থাকে, ইনকাম ট্যাক্স রিটার্ন বা কর পরিশোধের সনদ, এসআই আমানত বা সঞ্চয়পত্রের কপি। আপনার যদি নিজস্ব ব্যবসা থাকে তবে সেই প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স এবং বিজনেস ব্যাংক স্টেটমেন্ট সক্ষমতা প্রমাণের অংশ হিসেবে শক্তিশালী ভূমিকা রাখে। কানাডায় ওয়ার্ক পারমিটের জন্য আবেদনের ক্ষেত্রে এজেন্সি এবং সেলফ অ্যাপ্লাই বা নিজে আবেদন করার মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য রয়েছে, যা এই অংশে বিস্তারিত আলোচনা করা হলো। কানাডার ওয়ার্ক পারমিটের আবেদনের ক্ষেত্রে কোনটি বেছে নেবেন তা মূলত নির্ভর করে আপনার কারিগরিক দক্ষতা এবং তথ্যের উপর। নিজে আবেদন বা সেলফ অ্যাপ্লাই করার সবচেয়ে বড় সুবিধা হলো স্বচ্ছতা এবং খরচ সাশ্রয়। কানাডা সরকার অফিসিয়ালি ওয়েবসাইট canada.co অত্যন্ত তথ্যবহুল, সেখানে ধাপে ধাপে আবেদনের প্রক্রিয়া ব্যাখ্যা করা আছে। আপনি যদি ইংরেজি ভাষায় দক্ষ হন এবং জব ব্যাংকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন তাহলে নিজেই সরাসরি নিয়োগকর্তার সাথে যোগাযোগ করতে পারবেন এবং LMIA সংগ্রহ করতে পারবেন। তাহলে আপনার কোনো এজেন্সির প্রয়োজন নেই। এতে আপনি যেমন মধ্যস্থভোগীদের প্রতারণা থেকে বেঁচে যাবেন, তেমনি আপনার আবেদনের প্রতিটি ধাপের উপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। বিশেষ করে টেকনিক্যাল পেশাজীবী এবং উচ্চ শিক্ষার্থীদের জন্য এই মাধ্যমটি সবচেয়ে বেশি কার্যকরী পদক্ষেপ। অন্যদিকে এজেন্সির মাধ্যমে আবেদন করার বিষয়টি তখনই বিবেচনা করা উচিত যখন আপনার হাতে সময় কম থাকে বা আইনি জটিলতার বোঝার ক্ষেত্রে আপনি চ্যালেঞ্জ অনুভব করছেন।
তবে এই ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি যে কানাডার আইন অনুযায়ী কেবল আইআরসিসি অনুমোদিত কনসালটেন্ট বা লাইসেন্সধারী লয়ারই অর্থ প্রদানের বিনিময়ে অভিবাসন সংক্রান্ত পরামর্শ দিতে পারেন। অনেক অসাধু এজেন্সি নিশ্চিত ভিসার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়, যা সম্পূর্ণ অবৈধ। যদি কোনো এজেন্সির সহায়তা নিতেই হয় তবে তাদের লাইসেন্সের নাম্বার আরসিআইসি যাচাই করে নেওয়া বাধ্যতামূলক। পরিশেষে বলা যায়, আপনার যদি ধৈর্য থাকে এবং আপনি সাইবার দুনিয়ায় পারদর্শী হন তবে নিজে আবেদন করাই নিরাপদ। আর যদি বিশেষ সাহায্যের প্রয়োজন হয় তবে কেবল স্বীকৃত ও নিবন্ধিত প্রফেশনালদের শরণাপন্ন হওয়া উচিত। কানাডার ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে ভিসার ধরন এবং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। কানাডায় সাধারণত দুই ধরনের ওয়ার্ক পারমিট প্রচলিত: ওপেন ওয়ার্ক পারমিট এবং এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিট। ওপেন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা না থাকলেও এটি পেতে হলে সাধারণত অন্য কোনো যোগ্যতা বা স্পাউস বা স্টুডেন্ট স্ট্যাটাস প্রয়োজন হয়। তবে অধিকাংশ কর্মীর জন্য কার্যকর হলো এমপ্লয়ার স্পেসিফিক বা ক্লোজ ওয়ার্ক পারমিট, যা পেতে এলএমআই এর প্রয়োজন হয়। এই প্রক্রিয়াটি আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যে পদের জন্য আবেদন করছেন সেই পদের জন্য কানাডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী নিয়মিত ন্যূনতম শিক্ষা এইচএসসি, ডিপ্লোমা বা স্নাতক থাকা আবশ্যক। বিশেষ করে হাই স্কিল জবগুলোর জন্য সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ ডিগ্রি এবং আপনার অর্জিত শিক্ষা কানাডার মানের সমতুল্য কিনা তা যাচাই করার জন্য ইসিএ করা প্রয়োজন হতে পারে। অন্যদিকে লো স্কিল বা ট্রেড জবগুলোর জন্য, যেমন কনস্ট্রাকশন, ড্রাইভিং এবং এগ্রিকালচারের মতো কাজের জন্য অনেক সময় উচ্চতর ডিগ্রির চেয়ে কারিগরি শিক্ষা বা বৃত্তিমূলক শিক্ষার প্রাধান্য বেশি দেওয়া হয়ে থাকে। তবে ন্যূনতম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা থাকা সব ক্ষেত্রেই একটি বাড়তি সুবিধা প্রদান করে, কারণ এটি আপনার শেখার ক্ষমতাকে ও ভাষার দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। 2026 সালের নতুন নিয়ম অনুযায়ী কানাডা এখন স্কিল বেস সিলেকশনের দিকে বেশি ঝুঁকছে। তাই আপনার যদি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কোনো নির্দিষ্ট কাজের বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকে তবে সেই ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। মনে রাখবেন, আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে আপনার চাকরির পদের মিল থাকা ফাইল শক্তিশালী করার অন্যতম প্রধান শর্ত। সংক্ষেপে বলা গেলে, উচ্চতর পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর এবং ইসিএ রিপোর্ট, কারিগরি পদের জন্য ন্যূনতম এইচএসসি এবং সংশ্লিষ্ট কাজের উপর ভ্যালিড ট্রেড সার্টিফিকেট বা ডিপ্লোমা। ভাষা জ্ঞানের জন্য শিক্ষার পাশাপাশি আইএলটিএস এর ভালো স্কোর, নরমালি 5 থেকে 7, আপনার শিক্ষাগত যোগ্যতার মানকে আরো গ্রহণযোগ্য করে তোলে। কানাডার ওয়ার্ক পারমিট নিয়ে আসার পর স্থায়ীভাবে বসবাসের জন্য পিআর এর পাওয়ার সম্ভাবনা বর্তমানে অনেক বেশি, তবে এটি নির্ভর করে আপনার কাজের ধরন এবং সঠিক পথ নির্বাচনের উপর। কানাডার অভিবাসন ব্যবস্থায় অস্থায়ী কর্মীদের স্থায়ী করার জন্য অধিক শক্তিশালী মাধ্যম রয়েছে। যারা বর্তমানে বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কানাডায় কর্মরত আছেন তারা 1 বছরের কাজের অভিজ্ঞতা অর্জন করার পর সিইসি বা এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে পিআর এর জন্য আবেদন করতে পারবেন। 2026 সালের বর্তমান ধারায় কানাডার সরকার তাদের প্রত্যন্ত অঞ্চলগুলোতে জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে পিএনপি এবং আরএনআইপি এর মতো প্রোগ্রামগুলোকে আরো সহজ করে তুলেছে। এর ফলে আপনি যদি টরন্টোর মতো বড় শহরগুলোতে কাজ করে থাকেন তবে আপনার পিআর পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। বিশেষ করে স্বাস্থ্যসেবা, নির্মাণ শ্রমিক, কৃষিখাতের কর্মীদের জন্য নির্দিষ্ট কোটা থাকায় তারা অনেক কম স্কোর এবং পয়েন্ট নিয়ে দ্রুত স্থায়ী হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছে। তবে পিআর পাওয়ার ক্ষেত্রে ভাষা দক্ষতা বা আইএলটিএস এবং আপনার চাকরির ক্যাটাগরি মূল ভূমিকা পালন করে থাকে। আপনি যদি কারিগরিক দক্ষতা সম্পন্ন এবং হাই স্কিলের কোনো পেশায় নিয়োজিত থাকেন তবে পিআর পাওয়া অনেকটা সময়ের ব্যাপার মাত্র। আবার যারা লো স্কিলে জব করছেন তাদের জন্য আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের মতো বিভিন্ন পাইলট প্রজেক্টের মাধ্যমে স্থায়ী হওয়ার দ্বার উন্মুক্ত রয়েছে। মনে রাখা জরুরি যে কানাডায় থাকার সময় আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার আগেই পিআর প্রসেস শুরু করা বুদ্ধিমানের কাজ। নিয়মিত ট্যাক্স প্রদান এবং আইনি রেকর্ড পরিষ্কার রাখলে কানাডায় ওয়ার্ক পারমিট থেকে পিআর পাওয়ার অনেক বেশি সহজ এবং নিশ্চিত। পিআর পাওয়ার ক্ষেত্রে সহজ কিছু পয়েন্ট হচ্ছে: 1 বছরের অভিজ্ঞতা, কানাডায় অন্তত 12 মাস সম্পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা, আঞ্চলিক প্রোগ্রাম, বড় শহরের বাইরে কাজ করলে পিআর পাওয়া যায় খুব দ্রুত। স্কিল ট্রান্সফার, কাজের পাশাপাশি আপনার শিক্ষাগত যোগ্যতা বা ভাষার স্কোর বাড়াতে পারলে পয়েন্ট বৃদ্ধি পায়। মনে রাখার মতো বিষয় হচ্ছে, নিজের আবেদন করলে সরকারি ফি ছাড়া বাড়তি কোনো খরচের ঝামেলা নেই। এজেন্সির ক্ষেত্রে লাইসেন্স বিহীন কারো কাছে পাসপোর্ট বা মূল কাগজপত্র জমা দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সতর্কতা: কানাডার কোনো বৈধ নিয়োগকর্তা চাকরি অফার দেওয়ার জন্য কর্মীর কাছ থেকে টাকা দাবি করে না।
কানাডা ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার ক্ষেত্রে খরচ এবং সময়সীমা মূলত আপনার আবেদনের ধরন এবং নিয়োগকর্তার প্রস্তুতির উপর নির্ভর করে। কানাডার ওয়ার্ক পারমিট প্রক্রিয়ায় খরচের দুটি প্রধান ভাগ রয়েছে, সরকারি ফি এবং আনুষ্ঠানিক খরচ। সরকারিভাবে ওয়ার্ক পারমিট প্রসেসিং ফি সাধারণত $155 এবং এর সাথে বায়োমেট্রিক ফি হিসেবে আরো $85 প্রয়োজন হতে পারে, ব্যক্তিভেদে পরিবর্তন হতে পারে। তবে সবচেয়ে বড় খরচের জায়গাটা হলো আনুষঙ্গিক প্রস্তুতি, যেমন মেডিকেল চেক আপ, পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্টের কাজ এবং বিমান টিকিট। যদি আপনার নিয়োগকর্তা এলএমআইএ এর মাধ্যমে আপনাকে নিয়োগ দেন, তবে সেই $1000 ফি সাধারণত নিয়োগকর্তাই বহন করে থাকে, যা কর্মী দেওয়ার কথা নয়। আপনি যদি কোনো লাইসেন্সধারী কনসালটেন্ট বা এজেন্সির সহায়তা নেন, তবে তাদের সার্ভিস চার্জ আলাদাভাবে যোগ হবে। তবে মনে রাখা জরুরি যে কানাডায় কোনো বৈধ কোম্পানি চাকরির অফার দেওয়ার জন্য অগ্রিম টাকা দাবি করে না, তাই বড় অঙ্কের ভিসা ফি বা কমিশন চাওয়ার বিষয়টি অনেক সময় প্রতারণার লক্ষণ হতে পারে। সময়সীমার ক্ষেত্রে বর্তমানে কানাডিয়ার দূতাবাস বা আইআরসিসি এর কাজের চাপের উপর ভিত্তি করে প্রক্রিয়াটি সম্পন্ন হতে পারে। সাধারণত 3 থেকে 6 মাস সময় নিতে পারে, তবে এই সময়ের গণনা শুরু হয় আপনার সম্পূর্ণ আবেদনপত্র জমা দেওয়ার পর থেকে। এর আগে আপনার জব অফার লেটার পাওয়া এবং নিয়োগকর্তার পক্ষ থেকে এলএমআইএ অনুমোদন হতে আরও 1 থেকে 2 মাস সময় লাগতে পারে। যদি আপনি স্বাস্থ্যসেবা বা কৃষিখাতের জন্য আবেদন করে থাকেন, তবে ফাস্ট ট্র্যাক প্রসেসিং এর মাধ্যমে আরো দ্রুত ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সামগ্রিকভাবে হাতে অন্তত 5 থেকে 8 মাস সময় নিয়ে এবং একটি নির্দিষ্ট বাজেটের পরিকল্পনা করে অগ্রসর হওয়া নিরাপদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার জিজ্ঞাসাগুলো কমেন্টে জানান। এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে সবার আগে আমার নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে পেয়ে যান। আজকের মধ্যে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।